আমরা কন্টেন্ট রাইটিং এর হাতেখড়ি অধ্যায়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আপনাদের সাথে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি। আমি আসলে কিভাবে ইনফোটেইনমেন্ট কন্টেন্ট লেখা শুরু করেছিলাম। এর প্রথম যেই বিষয়টা ছিল সেটা হচ্ছে আমার জানার আগ্রহ। আমি নিজে আসলে বিভিন্ন বিষয়ে জানতে খুব বেশি আগ্রহী ছিলাম এবং আমার জানার জন্য আমি প্রচুর পরিমাণে ডকুমেন্টারি দেখতাম। অনেক পুরনো যুগের ডকুমেন্টারি বা ডকুমেন্টারি সিরিজগুলো দেখার চেষ্টা করতাম। সেই সময় আসলে আমি খুব বেশি বই পড়তাম না, কিন্তু আমি আসলে ভিজুয়াল কন্টেন্টের মাধ্যমে অনেক কিছু দেখে জানতাম। তো আমার তখন চিন্তা হলো যে আমার মতো আরও অনেকেই জানতে চায়, কিন্তু তারা হয়তো ইংরেজিতে খুব বেশি দক্ষ না, বা আমি যেই কন্টেন্টগুলোর বা যেই ডকুমেন্টারিগুলোর অ্যাক্সেস পাচ্ছি বাংলাদেশের সবাই হয়তো সেই অ্যাক্সেসটা পাচ্ছে না। তাহলে তারা আসলে কিভাবে জানবে? তো আমি আসলে আমার জানার যে আগ্রহটা, সেই আগ্রহটাই আমার মতো যারা অডিয়েন্স আছে বা আমার মতো যারা এইসব কন্টেন্ট জানতে চায় তাদেরকেই আমি আমার টার্গেট অডিয়েন্স হিসেবে গ্রহণ করেছি এবং তাদের জন্য আমার জানার আগ্রহের বিষয়গুলো আমি সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। এরপরে আমার আরেকটা ব্যাপার হচ্ছে ছিল গল্প বলার শখ। আমি যেই বিষয়গুলো জানতাম বা যেই ডকুমেন্টারিগুলো থেকে যে শিক্ষা নিতাম, এই বিষয়গুলো নিয়ে আমি আমার বন্ধুদের সাথে অনেক আলোচনা করতাম। তো তখনই আমার মনে হলো যে আমি যেহেতু আমার বন্ধুদেরকে খুব ভালোভাবে গল্পগুলো বলতে পারছি, তাহলে নিশ্চয়ই আমি আরও বড় অডিয়েন্সের কাছেও এই গল্পগুলো বলতে পারবো। তো এই জন্যই আসলে আমার সেই গল্প বলার শখ থেকেই আমার ইনফোটেইনমেন্ট কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু হয়। ছোটবেলা থেকে আসলে আমার লেখালেখির অভ্যাস ছিল। আমি আমার লেখালেখির এই অভ্যাসটা আমার দাদার কাছ থেকে পেয়েছিলাম। আমার দাদা প্রচুর লিখত, তো আমি আমার দাদাকে লিখতে দেখতাম, পরে আমিও আমার নিজের ডায়েরিতে বিভিন্ন বিষয় লিখতাম। এমনকি যখন আমার বাক্য গঠনও ঠিক মতো হয় নাই, ওই রকম ছোটবেলা থেকে আমি লিখেছি। আমার এরকম ডায়েরিও আছে আর কি, যেগুলো দেখলে হয়তো আমি নিজেও হাসি যে কি লিখেছি, কোনো আগামাথা নাই। কিন্তু আসলে অনেক ছোটবেলা থেকে আমার লেখালেখির আগ্রহ ছিল। এরপর স্কুল কলেজে যাওয়ার পরও আমি প্রচুর ডায়েরি লিখতাম। তখনকার যুগে তো আসলে লেখালেখিগুলো নিজের জন্যই হতো মূলত। ফেসবুক আসার আগে একটা সময় বাংলাদেশে ব্লগ সাইটগুলো খুব জনপ্রিয় ছিল। সামহোয়ার ইন ব্লগ এর মধ্যে অন্যতম। এছাড়াও আরও বেশ কিছু ব্লগ আছে। তো আমি ওই সময় ব্লগে লেখালেখি করতাম। এটা প্রায় 2011 সালের দিকে। তো ব্লগে লিখতাম। এরপরে যখন ফেসবুক বেশ জনপ্রিয় হয়ে উঠলো, তখন ফেসবুকেও লেখালেখি শুরু করি। ফেসবুকে আমার নিজের একটা লেখালেখির পেজ ছিল, ওইখানে আমি মূলত কবিতা লিখতাম। তো এরপরে এছাড়া আমার ব্যক্তিগত টাইম লাইনেও অনেক ধরনের লেখা লিখতাম, কিন্তু একটা সময় সেই লেখালেখি আমি প্রায় বন্ধ করে দেই। পরবর্তীতে আমি আবার আমার বিশ্ববিদ্যালয় জীবনের শেষের দিকে আবার লেখালেখি শুরু করি। তখনই আমার মনে হলো আমার লেখালেখিগুলোকে আরও বড় অডিয়েন্সের জন্য লেখা দরকার। আর সেই পরিকল্পনা থেকে আসলে কিভাবে ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয়। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে ভিন্ন কিছু করা। আমি সাংবাদিকতায় পড়ালেখা করেছি মূলত সাংবাদিক হওয়ার জন্য। আমি বিশ্ববিদ্যালয় জীবন থেকেই আসলে সাংবাদিকতা করেছি। একাধিক পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি ছিলাম। কিন্তু যতই আমি সাংবাদিকতার সাথে জড়িত হচ্ছিলাম, ততই পেশাটা আমার আসলে খুব বেশি ভালো লাগছিল না। তো এই জন্যই তখন আমার ভিন্ন কিছু করার ইচ্ছা ছিল। কিন্তু একই সাথে কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট লেখালেখি এগুলো আমার খুব ভালো লাগতো। এই জন্যই আসলে ভিন্ন কিছু করার উদ্দেশ্যেই ইউটিউবিং শুরু করেছি। তখনও যদিও এখন যেরকম কন্টেন্ট ক্রিয়েশনটা অনেক বেশি ওয়াইড স্প্রেড বা অনেক বেশি পপুলার, ওই সময় কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে খুব বেশি পপুলার ছিল না। তখন এটা অ্যাকচুয়ালি একটা ভিন্ন বিষয় ছিল। যদিও এখন আর কন্টেন্ট ক্রিয়েশন কোনো ভিন্ন বিষয় না, সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়। তো আমার ওই সময় আসলে ভিন্ন কিছু করার উদ্দেশ্যেই কন্টেন্ট ক্রিয়েশনে আসা বা কন্টেন্ট লেখালেখির যাত্রা শুরু। এরপর আরেকটা ব্যাপার হচ্ছে প্রভাব তৈরি। এটা আমি অনেক আর্লি এজেই বুঝেছিলাম যে খুব প্রভাবশালী কিছু করতে হলে অনেক বেশি লোকের মধ্যে আপনার ব্যক্তিত্বটা ছড়িয়ে দিতে হবে। তো লেখালেখি হলো আপনার ব্যক্তিত্ব ছড়িয়ে দেওয়ার সবচেয়ে কার্যকর পদ্ধতি। তো এই জন্যই আমি আসলে প্রভাব তৈরি করার জন্যও কন্টেন্ট ক্রিয়েশনে আসি। আর অবশ্যই অর্থ উপার্জন তো একটা উদ্দেশ্য ছিলই। তবে সত্যিকার অর্থে আমি যখন কন্টেন্ট ক্রিয়েশনে এসেছি, তখন আমি আসলে জানতাম না কিভাবে ইউটিউব থেকে টাকা উপার্জন করা যায় বা কিভাবে কন্টেন্ট লিখে আয় করা যায়। আমি যে মুহূর্তে শুরু করেছি, সত্যিকার অর্থেই সেই মুহূর্তে অর্থ উপার্জনটা আমার মূল লক্ষ্য ছিল না। এই জন্য আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নির প্রথম 1 বছর আমি 1 টাকাও আয় করি নাই। কিন্তু আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় পরিশ্রম করেছি ওই প্রথম 1 বছরে। এমনও দেখা গেছে যে আমি প্রতিদিন প্রায় 14-15 ঘন্টা কাজ করেছি, কিন্তু আমি বিনিময়ে কোনো অর্থ পাচ্ছি না। যদি শুধুমাত্র অর্থ উপার্জন করাই আমার উদ্দেশ্য হতো বা অর্থ উপার্জন যদি আমার প্রধান উদ্দেশ্য হতো, তাহলে কিন্তু আমি এত দূর আসতে পারতাম না, বা তাহলে কিন্তু আমি অর্থ ছাড়া বিনা পারিশ্রমিকে প্রথম 1 বছর এমন অমানসিক কষ্ট করতে পারতাম না।
অর্থটা আমার একটা লাস্ট প্রায়োরিটি ছিল এবং আমি জানতামও না কীভাবে অর্থ উপার্জন করতে হয়। সেই জন্যই কিন্তু আমি দীর্ঘ সময় কন্টেন্ট ক্রিয়েশনের সাথে কোনো ধরনের আর্থিক বেনিফিট পাওয়া ছাড়াও, কোনো ধরনের আর্থিক সুবিধা পাওয়া ছাড়াও এই লেখালেখির সাথে লেগে থাকতে পেরেছি। তো এটা হচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট লেখালেখির যাত্রার একটা অভিজ্ঞতা সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদেরও নিশ্চয়ই এরকম ব্যক্তিগত বেশ কিছু কারণ আছে যেই কারণে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা কন্টেন্ট লিখতে চান। তো আমি আপনাদের অনুরোধ করব আপনাদের সেই বিষয়গুলো সম্পর্কে নিজেরা আগে পরিষ্কার হন। আপনি কেন কন্টেন্ট লিখবেন বা আপনি কেন কন্টেন্ট ক্রিয়েটর হবেন সেই বিষয় সম্পর্কে যদি আপনি নিজের কাছে পরিষ্কার না হন, তাহলে আপনি অডিয়েন্সের জন্য খুব ভালো কন্টেন্ট লিখতে পারবেন না। তো এই ছিল প্রথম অধ্যায়। এই ভিডিওটির মাধ্যমে কন্টেন্ট রাইটিংয়ের হাতেখড়ি অধ্যায়টি সমাপ্ত হলো। এর পরবর্তী দ্বিতীয় অধ্যায় রয়েছে কন্টেন্ট রাইটিংয়ের দক্ষতা। আশা করি আপনাদের সবার সাথে কন্টেন্ট রাইটিং দক্ষতা লেসনে দেখা হচ্ছে। এই ভিডিওটির মধ্য দিয়ে শেষ হলো কন্টেন্ট রাইটিংয়ের হাতেখড়ি সম্পূর্ণ ফ্রি কোর্সটি। আপনার লেখালেখি বা কন্টেন্ট রাইটিংকে যদি আরও উন্নত করতে চান, তাহলে কন্টেন্ট রাইটিং কৌশল কোর্সটিতে ভর্তি হতে পারেন। কন্টেন্ট রাইটিং কৌশল কোর্সটিতে ভর্তির বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেয়া আছে।